হঠাৎই একটা প্রচন্ড শব্দে চালের পাশের খুঁটিটা মট করে ভেঙে গেল। সঙ্গে সঙ্গে ঘরের এক পাশ থপাস করে মাটিতে ভেঙে পড়ল। ওগো, এ কি হলো? এ কি হলো আমাদের? মিনা, মিনা ঠিক আছে তো? হায় হায় গো, আমাদের এ কি হলো? বাবা, বাবা, আমি তো ভিজে যাচ্ছি বাবা। গ্রামের ছোট্ট কোণে পুকুরের ধারে একটা কাঁচা জরাজীর্ণ ঘরে বাস করত কাঠুরে রামু। দিন রাত খেটে যা আয় হতো তাই দিয়ে কোনো রকমে চলতো তার সংসার। স্ত্রী রেনু আর ছোট্ট মেয়ে মিনা ছিল তার পৃথিবী। রামু খুব পরিশ্রম করত, তবুও যেন তার ভাগ্য থেকে দুঃখ যেতে চাইতো না। গিন্নি, মিনাকে নিয়ে সাবধানে থেকো, আমি জঙ্গলে যাচ্ছি গো। আমরা তো বাড়িতেই আছি, আমাদের আবার সাবধানে থাকার কি আছে? তুমি জঙ্গলে যাচ্ছ, তুমি সাবধানে থেকো, আশপাশটা দেখে তারপর কাজ কেটো। ঘরটা নিয়েই তো আমার যত ভয়। মিনাকে নিয়ে একা থাকো, মনে শুধু ভয় হয় কখন না ঘরটা তোমার উপর ভেঙে পড়ে গো। হ্যাঁ গো, আমারও মিনাকে একা ঘরে রেখে যেতে ভয় করে। ঘরটার অবস্থা তো একেবারে খারাপ হয়ে গেছে। ঘরটা মনে করি ঠিক করব, কিন্তু টাকা তো জোগাড় করতে পারি না। যেমন আছে তাতে কটা খুঁটি লাগিয়ে ঠিক করলেই তো হয়ে যেত, কিন্তু তুমি তো তা করবে না। তুমি তো জব্দ করে কাঠের বাড়ি বানাবে। দেখো গিন্নি, একদিন ঠিকই আমি পুকুর পাড়ে একটা কাঠের বাড়ি বানাবোই বানাবো। কে জানে সেই দিন কবে আসবে। আসবে গো গিন্নি, আসবে। আচ্ছা গিন্নি, থাকো, আর কথা বলতে গেলে দেরি হয়ে যাবে। আচ্ছা যাও তাহলে, খাবারগুলো সময় মতো খেয়ে নিও। বসেছিলাম, মিনা যদি ঘুম থেকে উঠতো তাহলে ওকে একটু কোলে নিয়ে যেতাম। মেয়েটার সাথে ঠিক মতো দেখাই হয় না আমার। সকালে যাওয়ার সময় ঘুমিয়ে থাকে, রাতে ফিরতে ফিরতেও ঘুমিয়ে পড়ে। কি একটা অবস্থা দেখো দেখি। এরপর রামু কুড়ালটা কাঁধে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লো। মিনা ঘুম থেকে উঠে পেছন থেকে রামুকে ডাকলো। বাবা, ও বাবা, তুমি কাজে চলে যাচ্ছ? আরে, আমার মা উঠে গেছে। আয় মা আয়, আমার কোলে আয়, একটু আমার কোলে আয়। বাবা, তুমি তাড়াতাড়ি চলে এসো, কিন্তু তোমাকে ছাড়া থাকতে আমার একটু ভালো লাগে না বাবা। আমারও ভালো লাগে না রে, কিন্তু কি করব, ঘরে বসে থাকলে তো আর পেটে ভাত জুটবে না। আচ্ছা বাবা, তুমি যাও তাহলে। আচ্ছা রে মা, যা, তোর মার কাছে যা, মার ঘরে যা, আর সব সময় তোর মায়ের কাছেই থাকবি, কেমন? আচ্ছা ঠিক আছে বাবা। সৃষ্টিকর্তা, তোমার কাছে তো বেশি কিছু চাই না, শুধু একটা কাঠের বাড়ি বানাবো আর বউ মেয়েকে নিয়ে দুবেলা মোটা ভাত কাপড় পরে দিন পার করব। এইটুকু সামর্থ্য আমাকে দাও হে সৃষ্টিকর্তা, এর থেকে বেশি আর তো কিছু চাই না আমি। কিরে রামু, কাঠ কাটতে কাটতে কার সাথে কথা বলছিস রে? কার সাথে আর কথা বলবো মতিদা, একা একাই কথা বলছি। তা তুমি কোথায় চললে? এই দিকে তেমন কাঠ পাচ্ছি না, দেখি ওই দিকে গিয়ে ভালো কোনো কাঠ পাই কিনা দেখি। হ্যাঁ গো দাদা, মহাজন তো কাঠের একটু দাম দিতে যাচ্ছে না। বলে কাঠ ভালো না, আর বলে এগুলো নাকি কাজে আসবে না, শুধু রান্নার জ্বালানি হিসেবে নেবে, আরো কত কি বলে। হ্যাঁ রে রামু, সবাই যত অবিচার অন্যায় আমাদের মতো গরিব মানুষদের ওপরই করতে পারে। হ্যাঁ, আমাদের তো আর কিছুই করার নেই, কারণ আমরা গরিব। গরিব মানুষ তো ধনীদের পায়ের জুতার মতো, যে যেমন পারে ব্যবহার করে। আচ্ছা রামু, তুই তাহলে কাঠ কাট, আমি ওদিকে গেলাম। কাঠ না কাটতে পারলে আমার পেটে ভাত পড়বে না। রামু কাঠ কেটে বাজারে বিক্রি করে বাড়ি ফিরল। এইভাবে কোনো মতে তাদের দিন পার হচ্ছিল। কয়েকদিন ধরে আকাশ ভারী হয়ে আছে। এক সন্ধ্যায় হঠাৎ গ্রামের উপর নেমে এলো ভয়াবহ ঝড়।
রামুর কাঁচা ঘর কাঁপতে শুরু করলো। বৃষ্টির ফোঁটা ছাদ পুড়ে ভেতরে পড়তে লাগলো। চারিপাশে বাতাসের তাণ্ডব। ওগো ওগো, বাইরেতে খুব জোরে ঝড় শুরু হয়ে গেছে। এবার আমাদের কি হবে? ও বাবা, বাবা, আমার খুব ভয় করছে। ভয় পাস না মা, ভয় পাস না, কিচ্ছু হবে না। বাবাই তো তোদের পাহারা দিচ্ছে। বাবা, আমাদের ঘরটা ভেঙে পড়বে না তো? না রে মা, ভাঙবে না। ওপরালা ঠিক একটা ব্যবস্থা করেই দেবে। বাবা দেখো, চাল বেয়ে পানি পড়ছে। বৃষ্টির পানিতে তো আমরা ভিজে যাবো। মা, মা, ঘরটা ভেঙে গেলে আমরা থাকবো কোথায় বলো তো? না রে মা, কিচ্ছুটি হবে না। একটু পরেই ঝড় থেমে যাবে, তখন আর ভয় লাগবে না। একটু শান্ত হয়ে বস মা। বাবা, বাবা, আমাকে জড়িয়ে ধরে রাখো বাবা, আমাকে ছেড়ো না। সৃষ্টিকর্তা, দয়া করো, আমাদের আর পরীক্ষা নিও না, আমাদের রক্ষা করো। এই ভাঙা ঘরটাই আমাদের শেষ সম্বল। দয়া করো, দয়া করো আমাদের। রাত যতই বাড়তে লাগলো, ঝড় ততই ভয়ঙ্কর হয়ে উঠল। হঠাৎই একটা প্রচন্ড শব্দে চালের বাঁশের খুঁটিটা মট করে ভেঙে গেল। সঙ্গে সঙ্গে ঘরের এক পাশ থপাস করে মাটিতে ভেঙে পড়ল। আহ, আহ, বাবা, ওগো, এ কি হলো? এ কি হলো আমাদের? মিনা, মিনা ঠিক আছে তো? হায় হায় গো, আমাদের এ কি হলো? বাবা, বাবা, আমি তো ভিজে যাচ্ছি বাবা। কাঁদিস না রে মা, এটাই হয়তো আমাদের ভাগ্যের নির্মম পরিহাস। আমাদের ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল রে মা। এই ঝড় বৃষ্টির মধ্যে এখন আমরা কোথায় যাব? বাবা, বৃষ্টির পানি খুব ঠান্ডা, আমার খুব ঠান্ডা লাগছে বাবা। ওগো, মিনা এভাবে ভিজলে তো ওর শরীর খারাপ করবে। গিন্নি, কিন্তু এখন আমরা কোথায় যাব বলো তো? গিন্নি, গিন্নি, চলো, ওই মোটা গাছটার নিচে ঠাঁই নেই, চলো। বাবা, গাছের নিচেও তো আমরা ভিজে যাবো। এখন ওটা করা ছাড়া তো আর কোনো পথ নেই। আপাতত গাছটি আমাদের একমাত্র ভরসা। তারা গাছটির নিচে দাঁড়িয়ে কোনো মতে রাতটা পার করলো। তিনটি মানুষ ভিজে একাকার। পরদিন সকালের আলো ফুটলো। ঝড় বৃষ্টিও আস্তে আস্তে থেমে গেল। কাদা আর ভাঙা টিনের ওপর দাঁড়িয়ে রামু নির্বাক। রেনু তার কাঁধে হাত রেখে বলল, ওগো, আমাদের তো সব শেষ। আমাদের শেষ সম্বলটুকু ভেঙে পড়লো। এই কাঁচা ঘরটা, এটা তো আমরা রক্ষা করতে পারলাম না। ঝড়ের সাপটায় কাঁচা ঘরটাও ভেঙে পড়লো। কাঁচা ঘর আর নয়, এই পুকুর পাড়েই কাঠের ঘর বানাবো। এমন ঘর যেটা ঝড়েও দাঁড়িয়ে থাকবে। আমাদের ঘর হবে মজবুত, শক্ত, আর কোনো ঝড়েও ভাঙবে না। এত টাকা কোথায় পাবে? কাঠের ঘর বানাতে গেলে তো অনেক টাকার দরকার। চলো, কোনো রকম এই ঘরটাই ঠিকঠাক করে নি। না গিন্নি, এবার যতই কষ্ট হোক না কেন, কাঠের ঘর আমি বানাবোই বানাবো। আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু যতদিন বানানো না হয় ততদিন আমরা কোথায় থাকবো? ততদিন আমরা এই গাছের নিচেই থাকবো। কি যে বলো না তুমি! মেয়েকে নিয়ে এই ঝড় বাদলের সময় কি করে থাকবো এখানে? আমরা না হই বড় মানুষ, কিন্তু মেয়েটা তো রোদ বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়বে। ওপরালার নিকট ভরসা রাখো, কিচ্ছু হবে না। এছাড়া যে আর কোনো উপায় নেই গো। সেদিন থেকেই রামু অক্লান্ত পরিশ্রম করতে লাগলো। কুড়াল হাতে সকালে বেরিয়ে পড়তো আর সন্ধ্যায় ঘরে ফিরতো। রোদ বৃষ্টি গরম ক্লান্তি কোনো কিছুই তাকে থামাতে পারতো না। কাঠ কেটে বাজারে বেচতো, পয়সা জমাতো। কি রে রামু, এখন তো এত বেশি কাজ করিস যে, এবার যদি তোর অভাবটা ঘোচে আর কি। আমার অনেক টাকার প্রয়োজন গো হাবু, আমার অনেক টাকার প্রয়োজন। এজন্যই তো এমন হাড় ভাঙা পরিশ্রম করছি। এত টাকা দিয়ে কি করবি রে? তিনজনের সংসারে তোর এত টাকা লাগে কেন বলতো? আমি একটা কাঠের বাড়ি বানাবো, এজন্য আমার টাকা লাগবে।
এই স্বপ্ন তো খুব বড় রে রামু, খুবই বড়। তা এত হাসার কি আছে? আমাদের মতো গরিব মানুষের স্বপ্নই তো ভরসা। স্বপ্ন থেকেই তো আমরা বাঁচার আশা খুঁজে পাই। কাঠের বাড়ি বানাতে অনেক টাকার দরকার হয়, কাঠের বাড়ি বানানো কি আর মুখের কথা? সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। চলো তো, অনেক বিশ্রাম করেছো, এবার কাজে লেগে পড়ি। চলো চলো চলো। এইদিকে রামুর অক্লান্ত পরিশ্রম দেখে সংসারের অভাব অনটন কিছুটা ঘোচাতে রামুর অগোচরে রেণু ও মানুষের বাড়িতে কাজ করতে শুরু করলো। শোন মিনা, আমি যে লোকের বাড়ি কাজ করি সেটা যেন আবার বাবাকে বলবি না। কেন মা, কেন বলবো না? তোর বাবাকে বললে তোর বাবা যে খুব রাগ করবে, মানুষটা খুব কষ্ট পাবে। আচ্ছা মা, বলবো না। এই তো আমার লক্ষ্মী মেয়ে, জমিদারের বাড়ি কিছু কাজ আছে, সামনে তার মেয়ের বিয়ে, আমি সেখানেই যাচ্ছি মা। মা, আমাকেও তোমার সাথে নিয়ে চলো না, একা বাড়িতে আমার বড্ড ভয় করবে। ভাগলি মেয়ে, তোকে আমি কি করে একা রেখে যাব? চলতি পায়ে হাট, দেরি হলে জমিদার গিন্নি আবার খুব রাগ করবেন। মা, তোমার কাজ করা হলো? হ্যাঁ রে মা, বাসনগুলো ধুয়ে চল বাড়ি ফিরে যাবো। আমার যে খুব খিদে পেয়েছে মা। আর একটু কষ্ট কর মা, বাড়ি গিয়ে তোকে খাবার দেবো। মানে গিন্নিমা, কাজ তো সব শেষ, কাপড়গুলো শুকিয়ে গেছে, এবার যে বাড়ি ফিরতে হবে। ওমা রেনু, তুই এইভাবে কথা বলছিস কেন? আয় আয়, এখানে বস। না না গিন্নিমা, মিনার বাবা বাড়িতে চলে আসবে, আমাকে যে তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে। বাহ রেনু, তোর হাতের কাজগুলো খুব সুন্দর আর চকচকে। কাপড়গুলো ওখানে রাখ। এই নে, এই টাকাগুলো রাখ। বাহ, এতগুলো টাকা দিলেন গিন্নিমা? হ্যাঁ রে রেনু, তোর কাজ আমার খুব পছন্দ হয়েছে। এই নে, এই ফলগুলো নিয়ে তোর মেয়েকে দিস। আপনিও খুব ভালো গিন্নিমা, খুব ভালো। আপনার মনটা যে অনেক বড় গিন্নিমা। রেনু জমিদার বাড়িতে কাজ করে বেশ কিছু টাকা জমিয়ে ফেললো। বেশ কিছুদিন পর রামু আজ বনে অনেক ভালো কাঠ পেল। আজকের আজকের কাঠগুলো তো একদম পাকা। এই কাঠগুলো বেশ ভালো দামে বিক্রি করতে পারবো। এমন সুন্দর কাঠ অনেকদিন পাইনি। নিশ্চয়ই মহাজনের আজকের কাঠগুলো খুবই পছন্দ হবে। আরে রামু, এসেছিস? তোর জন্যই তো আমি বসে আছি রে। হ্যাঁ মহাজন মশাই, আসতে একটু দেরি হয়ে গেল। আরে বাহ বাহ, রামু, আজ তো দেখছি অন্য দিনের থেকে দ্বিগুণ কাঠ এনেছিস রে। হ্যাঁ মহাজন মশাই, আর আপনার সাথে একটু কথা ছিল। কি কথা, বল। মহাজন মশাই, আজ কত বছর ধরে আপনার কাঠের কাজ করি আমি, আপনাকে কাঠ দেই। আমার ঘরটা ভেঙে গেছে, আমাকে যদি কিছু টাকা ধার দিতেন তাহলে ঘরটা ঠিক করতে পারতাম। রোজ কাঠ দিয়ে দিয়ে আপনার টাকাগুলো শোধ করে দিতাম। শোন রামু, ঘর করতে অনেক টাকার দরকার, এত টাকা আমি তোকে ধার দিতে পারবো না। দিন না মহাজন মশাই, মেয়েটাকে নিয়ে গাছতলায় দিন কাটাতে হচ্ছে, একটু দয়া করুন না, একটু দয়া করুন। শোন, কাঠ বেচে আমার দেনা শোধ করতে করতে তোর জীবন পার হয়ে যাবে রে। না না মহাজন মশাই, আমি রোজ বেশি বেশি করে কাঠ আনবো, অল্প কিছুদিনের মধ্যেই আপনার সব টাকা শোধ করে দেব। আরে না রে, আমি ধার টার দিতে পারবো না। দে, কাঠগুলো মেপে টাকা নিয়ে যা। না থাক, আপনাকে আর আমি কাঠ দিব না, আমি চলে যাচ্ছি। আমাকে কাঠ না দিলে আর আমি যদি কাঠ না কিনি তাহলে কে কিনবে
শেষে তোকে না খেয়ে মরতে হবে, এই বলে দিলাম। থাক, তাই ভালো। গরিবের আবার রাগও দেখছি। যা যা, যেই 2 দিন পেটে ভাত পড়বে না, সেই আমার কাছে সুর সুর করে চলে আসতে হবে। এবার কাঠ বিক্রি করগে, যা যা যা। আবার এলে তোকে নাকানি চুপানি খাওয়িয়ে মারবো বলে দিলাম, হারামজাদা হতচ্ছাড়া। রামু কাঠগুলো নিয়ে মন খারাপ করে বাড়ি ফিরছিল। কিছুদূর আসতেই তার প্রতিবেশী যতীনের সাথে দেখা হলো তার। কিরে রামু, মন খারাপ করে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, এই তো বাড়ি যাচ্ছি। তা এত কাঠ বিক্রি করবি না? হ্যাঁ হ্যাঁ, করবো তো। তুমি নেবে কাঠগুলো যতীনদা? হ্যাঁ নেব, 2000 টাকা দেব, কাঠগুলো দিবি আমায়? 2000 টাকা? সত্যি বলছেন? হ্যাঁ হ্যাঁ, তোর এই কাঠগুলোর জন্য আমি 2000 টাকা দেব। কাঠগুলো আমার যে কি পছন্দ হয়েছে রে। এই নাও গো যতীনদা, এই নাও তোমার কাঠ। এই নে তোর টাকা, নে। আর যদি পারিস আমাকে রোজ কাঠ দিস, তোকে ন্যায্য টাকা দেব রে। রামু টাকাগুলো গুনে নিয়ে মনের আনন্দে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে তার জমানো টাকাগুলো বের করে গুনতে লাগলো। কি গো, আজ কাজ সেরে গোসল না করে কি করছো? গিন্নি, টাকা গুনছিলাম। আর কিছু টাকা হলেই আমাদের স্বপ্নের কাঠের বাড়ি তৈরি করতে পারবো গো। আচ্ছা, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। দেখো তো এই টাকাগুলো হলে হবে কিনা। ও মায়া, গিন্নি, তুমি এত টাকা কোথায় পেয়েছো গো? বাবা জানো, মা জমিদারের বাড়ি কাজ করে জমিয়েছে বাড়ি করার জন্যে। গিন্নি, তুমি মানুষের বাড়িতে কাজ করছো? কেন আবার, আমাদের স্বপ্ন পূরণ করার জন্যে। কিন্তু গিন্নি, তুমি মানুষের বাড়িতে এভাবে? আরে, আমার সংসারে তো তেমন কোনো কাজও নেই, সারাদিন বসেই পার করতে হয়, তাই বসে না থেকে একটু একটু কাজ করেছি। তুমি মন খারাপ করো না গো। কিন্তু গিন্নি। কোনো কিন্তু না, এই নাও তো, সবটুকুই দিলাম। কাঠ কিনে তোমার কাঠের ঘর শুরু করো। মেয়েটার একটা নিরাপদ ছাদ দরকার, মেয়েটার কতদিন গাছতলায় থাকবে। গিন্নি, তোমার এই সাহস আর ভালোবাসায় আমার আসল শক্তি। এবার আর কোনো ঝড় আমাদের ঘর ছুঁতে পারবে না। এবার আমাদের স্বপ্নের বাড়ি তৈরি হবেই হবে। গিন্নি, এই জায়গায় আমার স্বপ্ন দাঁড়াবে। সবাইকে দেখিয়ে দেব, গরিবরা শুধু স্বপ্ন দেখে না, স্বপ্নকে বাস্তব করে। হ্যাঁ গো, যারা তোমার কাঠের বাড়ির কথা শুনে হাসাহাসি করতো, এই ঘর হবে তাদের জবাব। হ্যাঁ গো গিন্নি, সবার মুখ বন্ধ হয়ে যাবে। আর গরিবের স্বপ্ন নিয়ে হাসাহাসি করতে গেলে তারাও একটু ভাববে গো, তারাও একটু ভাববে। দেখতে দেখতে 6 মাস কেটে গেল। আস্তে আস্তে কাঠ দিয়ে তৈরি হয়ে উঠল সুন্দর মজবুত এক কাঠের ঘর। ছিমছাম বারান্দা, টিনের ছাদ, আর শক্তপোক্ত কাঠের দেয়াল। শেষ বিকেলে পুকুর পাড়ের ঘরের সামনে দাঁড়িয়ে মিনা তার বাবার হাত ধরে বলল, বাবা, ও বাবা, আমাদের কাঠের ঘরটা কত সুন্দর হয়েছে। এত সুন্দর ঘর আমি কখনো দেখিনি বাবা। হ্যাঁ রে মা, খুব সুন্দর হয়েছে। আমাদের স্বপ্নের বাড়ি সুন্দর না হলে কি চলবে? হ্যাঁ, এবার আর ঝড়ে আমাদের ঘর ভাঙবে না তো? আর আমাদের চাল বেয়ে কোনো পানি পড়বে না তো বাবা? না মা, এবার ঝড় আসলেও এই ঘর ভাঙবে না, বৃষ্টির পানি ঘরেও ঢুকবে না। এই ঘর শুধু কাঠের নয়, এই ঘর আমাদের স্বপ্ন, আমাদের সাহস, আমাদের ভালোবাসার প্রতীক। দেখিস মা, এই ঘরটা আর কেউ ভাঙতে পারবে না, আর কেউ না। কি মজা, কি মজা! এবার আমাদের গাছের নিচে থাকতে হবে না, এখন থেকে আমরাও ঘরে থাকবো।
আমাদেরও মাথার উপর ছাদ থাকবে। হ্যাঁ রে মিনা, এই ঘর শুধু আমাদের মাথার উপরে ছাদ নয়, এই ঘর আমাদের নতুন জীবনের শুরু, আমাদের স্বপ্নের বাস্তব প্রমাণ। এই হলো আমাদের পুকুর পাড়ের কাঠের বাড়ি। এখানে থাকবে আমাদের সুখ আর সুখ। খাবারের অভাব হলেও আমাদের ভেতরে সুখ শান্তির অভাব হবে না। পুকুর পাড়ের বাতাসে কেঁপে কেঁপে উঠছিল তাদের কাঠের বাড়ি, আর সেই সঙ্গে ভেসে বেড়াচ্ছিল তিনজনের শান্তির নিঃশ্বাস। তারা পরম আনন্দে তাদের পুকুর পাড়ের কাঠের বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।